তো আজকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ক্লাসে। আমরা এখন ক্লাসে চলে যাই। আমরা এই পর্যন্ত কি কি শিখেছি? আমরা গত ক্লাসগুলোতে প্রথমত শিখছি আমরা স্বরবর্ণ 10টি। সেগুলো ছিল আমাদের আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ই। তারপর আমরা শিখেছিলাম যুক্ত স্বরবর্ণ এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়ে, ওয়ে, উয়, উয়ে, উই, উই। এই ছিল আমাদের 11টা যুক্ত স্বরবর্ণ। টোটাল হয়েছিল আমাদের 21টা। এরপরে আমরা শিখেছিলাম ব্যঞ্জন বর্ণ 14টি। গিয়ক, নিয়ন, দিগত, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং, জিয়ত, ছিয়ত, থিয়ক, থিয়ত, ফিয়ক, হিয়ত। 14টি। তারপর আমরা শিখেছিলাম যুক্ত ব্যঞ্জন বর্ণ সাংগিয়ক, সাংদিগুত, সাংবিয়প, সাংশিয়ত, সাংজিয়ত। এই ছিল আমাদের 14টি ব্যঞ্জন বর্ণ, 5টি যুক্ত ব্যঞ্জন বর্ণ, সর্বমোট 19টি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 21টি আর ব্যঞ্জন বর্ণ 19টি, সর্বমোট কিন্তু হচ্ছে আমাদের 40টি। আশা করি এটুক পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে উচ্চারণ করা শিখব। ক্লাসের প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম কোরিয়ান অ্যালফাবেটগুলোর মধ্যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বর্ণকে ছাড়া বসতেই পারবে না। শুধুমাত্র ভাচ্চিমের বেলায় ব্যঞ্জন বর্ণ একা বসবে, ওখানে কোনো স্বরবর্ণ আসতে পারবে না। আবারও বলতেছি, আমরা বলেছিলাম মূল বর্ণ এবং ভাচ্চিম। মূল বর্ণ ছিল যেগুলো আমাদের উপরে থাকবে, ভাচ্চিম হচ্ছে যেগুলো আমাদের নিচে থাকবে। তো মূল বর্ণের মধ্যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণকে ছাড়া বসতেই পারবে না। আর এই ভাচ্চিমের বেলায় ব্যঞ্জন বর্ণ একা বসবে, কোনো প্রকার স্বরবর্ণ তার সাথে লাগতেই পারবে না। এটুকু মাথা রাখবেন। এখন আমরা শিখব মূল বর্ণ। স্যার এটা একটু রিপিট করেন স্যার। আচ্ছা, আমি আবারও বলতেছি। সাপোজ খাদা, এটার মানে হচ্ছে যাওয়া। আরেকটা হচ্ছে মগদা, মগদা মানে খাওয়া। আমি বলতেছি এই যে এখানে কোনো ভাচ্চিম নাই, দেখেন নিচে কোনো ব্যঞ্জন বর্ণ নাই, ভাচ্চিম নাই, এটা হচ্ছে আমাদের মূল বর্ণ। এখানে দেখেন একটা ভাচ্চিম আছে, মিয়ম অ, দ্বিগুত আ। এরা দুজনেই উপরের লাইনে বসছে, এনারা হচ্ছেন আমার মূল বর্ণ। আর নিচে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের ভাচ্চিম। দেখেন এরা মূল বর্ণ, এরা মূল বর্ণ, এ ভাচ্চিম। এ মূল বর্ণ হওয়াতে গিয়ক হচ্ছে আমার ব্যঞ্জন বর্ণ, আ হচ্ছে আমার স্বরবর্ণ। দ্বিগুত আমার ব্যঞ্জন বর্ণ, আ হচ্ছে আমার স্বরবর্ণ। তার মানে দেখতে পাচ্ছেন মূল বর্ণে তারা কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো স্বরবর্ণকে ছাড়া বসতেই পারে নাই, কখনোই বসতে পারবে না। কোথাও যদি আপনি দেখেন স্বরবর্ণকে ছাড়া ও আছে,
শতভাগ নিশ্চিতভাবে থাকবেন ওটা কোনো টাইপিং মিস্টেক, কোনো ভুল হয়েছে। আর দ্বিতীয়ত, এই দেখেন এখানে আমরা লিখছি মগদা, এই যে গিয়কটাকে আমরা নিচে বসাইছি, অর্থাৎ ও ভাচ্চিম। দেখেন ওর সাথে কিন্তু কোনো স্বরবর্ণ নাই, ও কখনোই থাকবে না। যদি কোথাও কোনো জায়গায় আপনি দেখতে পান এখানে একটা স্বরবর্ণ আছে, বুঝে নেবেন এখানে লাইনে কোনো বিচ্যুতি ঘটছে, ও নিশ্চয়ই একটা মূল বর্ণ, অথবা টাইপিং মিস্টেকের কারণে ওর সাথে একটা অ বসছে। যদি টাইপিং মিস্টেক হওয়ার সম্ভাবনা নেই, কারণ ল্যাপটপগুলো বা কম্পিউটারে ওরা অ্যালগোরিদমটা এমনভাবে সাজানো থাকে, আপনি এখানে ভাচ্চিমের সাথে কখনোই আপনি স্বরবর্ণ অ্যাড করতে পারবেন না। যদি হাতে লেখা হয় তখন হয়তো একটা ভুল হইতে পারে, এখানে স্বরবর্ণ চলে আসতে পারে হাতে লেখার ভুলে। তো আপনারা জেনে রাখবেন ভাচ্চিমে কখনো স্বরবর্ণ বসবে না। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই মূল বর্ণ। ভাচ্চিমের ব্যাপারে আমরা এখন শিখবো না, আমরা শিখবো মূল বর্ণ যখন আমরা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ বসাবো তখন তার উচ্চারণ কি হবে। তো যেটা বলতেছিলাম, আমরা এখন দেখতেছি আমাদের প্রথম ব্যঞ্জন বর্ণ ছিল গিয়ক। গিয়ক হচ্ছে আমাদের প্রথম ব্যঞ্জন বর্ণ। এর উচ্চারণ আমরা কি জানি? মূল বর্ণ হিসাবে, আবারও বলতেছি মূল বর্ণ হিসাবে আমরা ওর দুটো উচ্চারণ জানি, একটা হচ্ছে খ আর একটা হচ্ছে গ। ওর নাম স্যার ক্যামেরার ফোক আমাদের হচ্ছে গিয়ক, আমাদের মূল বর্ণটা ছিল গিয়ক। আচ্ছা যদি একটু ঘোলা হয়ে যায় আমাকে বলবেন, তাহলে আমি আবারও ইয়া করব। খ বা গ, আমরা এটার মধ্যে যে কোনো একটাকে ধরি, গকে ধরতে পারি বা খকে ধরতে পারি। তো আমরা গকে ধরি, গকে ধরলে আমাদের উচ্চারণ করতে সুবিধা হবে। যখন আমরা গকে ধরে উচ্চারণ করতে পারবো তখন আমরা খকে ধরে পারবো, আমি আপনাদেরকে পরে দেখা দিচ্ছি। আমরা এখন ওকে গ ধরে উচ্চারণ করি। আচ্ছা, এর সাথে আমি যদি এখন আ, ইয়া, অ, খোলা হয়ে গেছে স্যার। স্যার ব্লার হয়ে যাচ্ছে। মানে ও আমাকে ফোকাস করতেছে, আমার হাত ফোকাস করে দেখা যাচ্ছে যে এখন ঠিক আছে আবার। হ্যাঁ হ্যাঁ আবার না, ঠিক হয়েছে। আচ্ছা সবাই একটু ধৈর্য ধরি, বারবার কথা বললে তো হবে না। একটু হবে একটু হবে না, একটু ধৈর্য পরাগ ধরে দেখি। কেমন আছো? আচ্ছা, ডাকেন ইয়, তো। ও, ইয়, উ, ইউ, উ, ই, এই হচ্ছে আমার স্বরবর্ণ 10টা, আর এই হচ্ছে আমার গিয়ক। এখন আমি গিয়কের সাথে যদি আ বসাই, দেখেন আপনাদেরকে আমি কিন্তু একদম ক্লাসের শুরুতে বলছিলাম যখনই আমরা লিখতে যাব আমাদেরকে মাথা রাখতে হবে আমরা যদি ডানে বামে হয় আমরা আগে কোনটা লিখব? বামের জনকে, তারপর আমরা ডানের জনকে লিখব। দ্বিতীয় আমাদের কথা ছিল যদি উপরে নিচে হয় আমরা আগে উপরটাকে লিখব তারপর নিচেরটাকে লিখব। এই রুলসটা এখানেও একই কথা। যখন আমরা লিখতে গেছি আমরা আগে ব্যঞ্জন বর্ণ আগে লিখছি, তারপর আমরা স্বরবর্ণ লিখছি। আগে আমি স্বরবর্ণ লিখে তারপর কিন্তু ব্যঞ্জন বর্ণে যাইনি, মাথা রাখবেন। আচ্ছা, আমি আগে লিখছি গিয়ক, সাথে দিলাম আ। এখন আপনাদের আমি বলছিলাম এটার উচ্চারণ হচ্ছে গিয়ে গ, আর আয়ের উচ্চারণ কি ছিল মনে আছে কিনা? যদি উচ্চারণ দিছিলাম আ, কিন্তু আমি কি বলছিলাম প্র্যাকটিক্যাল ব্যবহারে আকার, এই খালি স্থানে ব্যঞ্জন বর্ণ বসবে, তাহলে এর সাথে শুধু একটা আকার বসবে। তাহলে এখন কি হয়ে গেল? গয় আকারে গা, গিয়ক আয়ের মানে হচ্ছে গা। উচ্চারণ কিভাবে করতেছি খেয়াল করেন, গিয়ক আ, আমি কিন্তু বলতেছি না গয় আ, আমি বলতেছি গিয়ক, ওর নাম হচ্ছে গিয়ক, গিয়ক আ গা, গিয়ক আ গা। এরপর আমরা দিচ্ছি দ্বিতীয় জনকে, ইনি হচ্ছেন ইয়া, উচ্চারণ হচ্ছে ইয়া। প্র্যাকটিক্যাল ব্যবহারে আমি কি বলছিলাম? রস্যইকার শূন্যস্থান বা খালি ঘর অন্তস্থীয় আকারে আ, এই খালি ঘরে কে বসবেন? ব্যঞ্জন বর্ণ বসবেন। তাহলে আমি যদি এটাকে এখানে বসাই কি দাঁড়াচ্ছে? রস্যিকার অন্তস্থীয় আকার হয়ে গেল কি গিয়া, গিয়ক ইয়া গিয়া, গিয়ক ইয়া গিয়া। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে এ ব্যাপারে? 3 নম্বর জনকে, 3 নম্বর জন আছে অ। আমি কি বলছিলাম? অ এর কোনো উচ্চারণ হয় না, ওর সরাসরি ব্যঞ্জন বর্ণটা এই খালি ঘরের জায়গায় ব্যঞ্জন বর্ণটা বসে যাবে।